সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। সেই সাথে আজ আমরা স্টুডিওতে পেয়েছি দুজন ভীষণ সম্মানিত নারী বন্ধুকে, যারা বাংলাদেশের স্বস্বক্ষেত্রে একটা দারুণ অগ্রগামী ভূমিকা পালন করছে এবং নারীদের প্রতিনিধিত্ব করছেন। হ্যাঁ, আমাদের সাথে আছেন আমাদের ভীষণ শ্রদ্ধার মানুষ, প্রিয় মানুষ, ডাক্তার ফৌজিয়া মুসলিম, সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ। অনেক শুভেচ্ছা আপা। অনেক ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে, আপনাকেও এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আপা আমাদের তরফ থেকে অশেষ কৃতজ্ঞতা, আপনি আমাদের আজকে নেক্সাস লেডিস ক্লাবের এই আয়োজনে এসেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনাকে শুনবো, অনেক সমৃদ্ধ হব আমরা। দর্শক আছেন আরও একজন প্রিয় বন্ধু, প্রিয় মুখ, যিনিও একইভাবে তার ক্ষেত্র থেকে নারীদের প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে কাজ করে চলেছেন অবিরাম। হ্যাঁ, আমাদের সাথে আমরা পেয়েছি শাহনাজ শারমিন, বিশেষ প্রতিনিধি, ৭১ টেলিভিশন। অনেক শুভেচ্ছা আপা। ধন্যবাদ আপনাকে, এবং আমিও আপার মধ্যে বলবো যে নেক্সাস টিভিকে ধন্যবাদ যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আরও একবার আপনাদের দুজনের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা। এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করব, আমার মনে হয় যে সেটা খুবই 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 জরুরি একটি বিষয়। দর্শক, আমরা জানি যে নারী পৃথিবীর বা প্রকৃতির অন্যতম সৃষ্টি, যে নারী ছাড়া আমরা পুরো পৃথিবীটাতে কোনো কিছুই হয়তো কল্পনা করতে পারি না। এই যে আমাদের এগিয়ে যাওয়া নারীরা, যারা ঘরে বাইরে কত কিছু সামলে চলছে, কত রকমের চ্যালেঞ্জিং প্রফেশনে নারী আজকে কাজ করে নিজেকে প্রমাণ করেছে, তার মেধার স্বাক্ষর রেখেছে, কিন্তু তারপরেও নারীর প্রতি সহিংসতার কি এতটুকু কোথাও কমেছে? এই যে নারী উপার্জন করছে, পরিবারে, আমাদের দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করছে, তারপরেও নারী কি কোথাও এতটুকু ঠিক যে সম্মানটা সে পায় সেই সম্মানটা পাচ্ছে? এই ব্যাপারগুলো সত্যি সত্যি বড় বড় প্রশ্নের সম্মুখীন। আমরা অনেকবার এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, কিন্তু এখন মনে হচ্ছে লাস্ট এই যে কতগুলো ঘটনা, একটার পর একটা, আসিয়ার মতো ছোট্ট একটা শিশু যে একজন নারী হয়ে ওঠার আগেই চরমতম নির্যাতনের শিকার হয়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে, যা আমাদের মনুষ্য বিবেককে বোধহয় ভীষণভাবে তাড়িত করছে। কিন্তু তারপরেও আমাদের এই যে এগিয়ে যাওয়া নারীদের, কিংবা ঘরেই বসে থাকা, কোথায় নারীর এতটুকু কি আসলে নিশ্চয়তা আছে? এসব সব বিষয়গুলোকে মাথায় রেখেই আজ আমরা নেক্সাস লেডিস ক্লাবের বিষয় রেখেছি নারীর প্রতি সহিংসতা এবং প্রতিরোধ। আপনি, আমি, আমরা চাইলেই হয়তো সেটা গড়ে তুলতে পারি। শুনবো আপনাদের ভাবনাগুলো, যুক্ত হবেন। দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আমি শুরুতেই শ্রদ্ধেয় ডাক্তার ফৌজিয়া আপার কাছে আসতে চাই। আপা, এই যে আসলে আমরা নারীর প্রতি সহিংসতার কথা বলছি, প্রতিরোধের কথা বলছি, কিন্তু বছরের পর বছর ধরেই তো এই ব্যাপারগুলো পঠিত হয়ে আসছে, চর্চিত হয়ে আসছে, কিন্তু সেই অর্থে সেটার আমরা যদি প্রায়োগিক ব্যাপারটা দেখি, সেই প্রয়োগ কি আসলে হচ্ছে যথাযথভাবে? কি ধরনের প্রায়োগিকের কথা বলছেন? এই যে আপা, মানে নারীর সহিংসতার প্রতিরোধের ব্যাপারটা। মানে প্রায়োগিকত্ব অনেকগুলো পর্যায়ে থাকে, তবে আমি প্রথমেই যেটা বলতে চাই আর কি, যে আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে একটা খুব সঠিক সময়ে আপনারা আপনাদের টেলিভিশনে এই আলোচনাটা তুলে এনেছেন। এটার মাধ্যমে নিশ্চয়ই মানুষ এটার বিষয়ে আরও শুনবে, এবং ভবিষ্যতে যে প্রতিরোধ আন্দোলনের কথা আমরা ভাবছি, সেই প্রতিরোধ আন্দোলনটা শক্তিশালী হয়ে গড়ে উঠবে। তো নারীর প্রতি সহিংসতাটা এটা আসলে একটা খুবই, যতগুলো অপরাধ আছে তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অপরাধ। এবং এই অপরাধটা, যদিও এটা অপরাধ, কিন্তু এই অপরাধটা অপরাধ হিসেবে চিহ্নিত হতে অনেক বছর লেগেছে। আমি সবসময় সব জায়গায় গেলে একটা গল্প বলি। সেই গল্পটা হচ্ছে যে নারীর প্রতি সহিংসতা কিন্তু আগেও ছিল, এখনও আছে। আপনাদের যদি মনে থাকে, আপনারা যদি পড়ে থাকেন, আমাদের ছোটোবেলায় আমরা তো উপন্যাস পড়তাম, তো আমরা পড়েছিলাম সাহেব বিবি গোলাম। সেই সাহেব বিবি গোলামে ছিল যে একটা বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়ির মধ্যে একটা মেয়ে কঙ্কাল পাওয়া গেল, কঙ্কালের হাতে চুড়ি, বোঝা গেল একটা মহিলার। ওখানে নিচে যে মাটির তলায় কোঠাঘাট থাকতো, সেখানে তাকে কোনো অন্যায়ের জন্য তাকে পুঁতে রাখা হয়েছিল। তো সেই অন্যায়, সেই কান্না, সেই তীব্রতা থেকেও শোনে। আমরা এটুকু বলতে পারি যে আমরা কিছুটা হলেও কান্নাটাকে বের করে নিয়ে আসতে পারি। যে নীরবতা ছিল, সেই নীরবতাটাকে কিছুটা হলেও আমরা ভাঙতে পেরেছি। একেবারে পুরোপুরি ভেঙেছি তা না, কারণ এখনও আমাদের হিসাব হচ্ছে যে যারা নির্যাতনের সহিংসতার শিকার হন তার মধ্যে 3% নারী
এই বিচারের জন্য আসেন বা ওপেন করেন নিজেকে, যে 3% নারী বলেন যে তিনি ওপেন মানে তিনি সহিংসতার শিকার হয়েছেন। অন্যদিকে নির্যাতনের শিকার হয় বিএসএস এর রিপোর্ট, গভর্নমেন্টের রিপোর্টটা, স্ট্যাটিস্টিক্স ব্যুরো রিপোর্ট, 70% মহিলা তার জীবনে কোনো না কোনো সময় তার ইন্টিমেট পার্টনার দিয়ে সহিংসতার শিকার হয়েছে। কাজেই সহিংসতার ব্যাপকতাটা অনেক বেশি, সেই তুলনায় এটার প্রতিরোধটা খুব কম। কিন্তু একটা জায়গায় আমার মনে হয় আমি যেখানটা সাহস পাই এত বছর পরেও, যে নারী নিজে এগিয়ে আসছে এই সহিংসতাটা ব্রেক করতে। জি আপা, নারী নিজে এগিয়ে আসছে এবং এই সহিংসতার মধ্যেও নারী তার মানুষ হিসাবে সম্মান অর্জন করা, মর্যাদা প্রতিষ্ঠা করা, প্রচেষ্টাটা করে যাচ্ছে। প্রচেষ্টাটা সে যেভাবেই হোক, যত কষ্টই হোক সে করে যাচ্ছে। এটাই আমি মনে করি যে সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে একটা ধাপ, অনেক অনেক ধাপ আছে, অনেক পার হতে হবে। এই ধাপটাও যে একেবারে পুরোপুরি আনভেলড হয়ে গেছে তাও না, কিন্তু এই ধাপটা আমরা অর্জন করতে পেরেছি যে এটার বিরুদ্ধে আমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, আমার নিজের মধ্যে প্রতিষ্ঠার লড়াই আমাকে করতে হবে। এই জায়গাটা আমি পৌঁছাতে পেরেছি। এবং এই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের নারী, আপা বললেন না যে 3% হলেও এগিয়ে আসছে, এটা অবশ্যই ইতিবাচক। কিন্তু আমরা যদি ধরি যে আমাদের জনসংখ্যার একটা মানে পুরো দেশের জনসংখ্যার অর্ধেক যখন নারী, এবং সেই নারীর একটা বড় অংশ যারা কাজ করছে, সেটা গার্মেন্টস শ্রমিক বলি বা অন্যান্য, সেখানে আমরা দেখি যে তারা তাদের অর্জিত একটা অর্থ নিজের জন্য খরচ করবে বা রাখবে বা সঞ্চয় করবে, সেটাও করতে পারে না, এবং যদি বলতে যাই সেটার জন্য সহিংসতার শিকার হয়। আপা, আপনার অভিজ্ঞতা কি বলে? এই যে আমাদের আসলে সংখ্যার বিচারে যদি আমরা নারীদেরকে বিচার করতে যাই, সেখান থেকে তো আমরা আসলে অনেক বেশি পিছিয়ে। এই যে আমি ডক্টর ফজিয়া মুসলিম যেটা কথা বললেন, উনি গত পরশুদিন একটা কথা আমার সাথে বলছিলেন যে নারী যখন সামনের দিকে এগিয়ে যায় তখন তাকে পিছন থেকে টেনে ধরে রাখা হয়। নারী যখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, তাইলে প্রচলিত যে সামাজিক ধারণাগুলো আছে আমাদের নারী সম্পর্কে, নারী অধস্তন থাকবে, নারী সামাজিকভাবে হেয় থাকবে, নারী তার উপর পরনির্ভরশীল থাকবে, এই জায়গাগুলোর মিথটা যখন ভেঙে যায়, তখন আসলে পুরুষ এক ধরনের প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, এবং তখন এই প্রতিশোধেরই কিন্তু একটি বহিঃপ্রকাশ নারী নির্যাতন। আপনি দেখেন এই বছর, আমি মানে জাস্ট আজকে এখানে আসার আগে দেখছিলাম যে এই গত 3 মাসে 294 জন নারী নির্যাতনের শিকার হয়েছে, তার মধ্যে 96 জনই মানে ধর্ষণের শিকার হয়েছে, এবং এর মধ্যেই 44 জন হচ্ছে শিশু। বলা হচ্ছে যত, এটি ইউনিসেফের পরিসংখ্যান বলছে, পৃথিবীতে যত নারী জীবিত আছেন তাদের মধ্যে প্রতি 8 জনে 1 জন শিশুকালেই যৌন হয়রানি এবং ধর্ষণের শিকার হয়েছেন সারা পৃথিবীতেই। এটি যে শুধু বাংলাদেশে তা না। এখন যদি আপনি মানে আমি ছোট্ট করে যদি আমি দেখছিলাম আর পড়ছিলাম এটা, যে এমন কোনো ইস্যু নেই, এমন কোনো ধরন নেই, এমন কোনো নারী নেই, এমন কোনো শ্রেণী পেশা নেই যেই শ্রেণী পেশার নারী নির্যাতিত বা ধর্ষিত হয় না। আমি যদি মার্চ মাসের একদম 6, 7, 8, 9, 10 এই 5 দিনের ইয়েতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে, চিপস কিনে দিতে গিয়ে, খাবার আর বেলুনের লোভ দেখিয়ে ফরিদপুরে সাইকেল ঘোরানোর কথা বলে শিশুকে ধর্ষণ করলো, তারপরে 1.5 লাখ টাকা জরিমানার গাজীপুরে 8 বছরের শিশু, সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে তার বান্ধবীকে, গর্ভবতী নারীকে। তার মানে কি দেখেন আপনি, এরপরে আছে পোশাক শ্রমিক কর্মীকে। তাহলে কোনো ধরনের নারী কিন্তু এই নির্যাতনের শিকারের বাইরে না, বাইরে এনজিও কর্মী আছে। এখন হ্যাঁ, যেটি বলছিল 3 ভাগ নারী এগিয়ে আসে, তাহলে এর পেছনে আরো কত বেশি ঘটনা ঘটছে। বাবা, আমি যদি এখানে যোগ করি যে গতকালকে আমরা একটা সংবাদকর্মীর খবর শুনলাম যিনি পল্লবীতে ধর্ষণের শিকার হয়েছে। তার মানে একজন সাংবাদিক যিনি কিনা খবর সংগ্রহ করেন, কোনো ক্ষেত্রে যাকে মানুষ এক ধরনের সমীহ করে, ভয়ও পায়, সেই রকম মানুষকেও এই ধরনের নির্যাতনের যখন শিকার হতে হচ্ছে, তাহলে পরিস্থিতির ভয়াবহতাটা সম্পর্কে আসলে আমরা মানে কি বলতে পারি এখন? আপনি মিছিল মিটিংয়েই নারী নির্যাতনের শিকার হচ্ছে, যেখানে লাখো মানুষ থাকে, যেখানে একটা বড় উৎসব হয়, সেখানে নারী যাবে না। এই যে একটা প্রথমেই দেখা, কারণ তার নিরাপত্তা নেই। এখন এই নিরাপত্তা কে দিবে? পুলিশ কি নিরাপত্তা দিবে আপনাকে? না, নিরাপত্তা তো আমার চারদিকে যারা আছে তারা দিবে। কারণ আমি সবসময় একটা কথা বলি, আপনি বলে যে নারীকে এগিয়ে আসতে হবে, নারীকে সচেতন হতে হবে, নারীকে তার নিরাপত্তার বিষয়ে আলাদা প্রিকশন নিতে হবে। কেন নারীকে নিতে হবে? কারণ আপনি যখনই সচেতনতার কথা বলেন, আপনি নারী, কিন্তু সহিংসতাটা যে পাশ থেকে আসছে,
যার কাছ থেকে আক্রমণটা আসছে তাকে আপনি কখনো সচেতন করার কথা বলেন না। একদম। কিন্তু একটা পুরুষ যদি সমাজটাকে নিরাপদ করে, সে মনে করছে যে নারীর জন্য আমি নিরাপদ করছি, সে তো আমার জন্য করছে না, সে তার জন্য করছে, এই জন্য করছে। সে যদি তার সমাজটা নিরাপদ করে, তার মা, তার বোন, তার স্ত্রী, তার কন্যা সন্তান, তার বান্ধবী সবাই নিরাপদ হবে। কারণ সে যদি অনিরাপদ করে সমাজটাকে, তার পরিবারে কেউ যে অনিরাপদ পরিবেশে পড়বে না, এইটার গ্যারান্টি তো আমরা কেউ দিতে পারি না। তার মানে কি, আমাকে এই নিরাপদ যদি করতে হয়, সবার প্রথমে আমাকে যার পাশ থেকে আক্রমণটা আসছে তাকে সচেতন করে তাকে সাথে নিতে হবে, এবং তারা যতদিন এগিয়ে না আসবে এই নিরাপদ পরিবেশ, এই জায়গায় আপনি যেই শ্রেণী পেশার কথাই বলেন, কোনোভাবেই নিরাপদ হবে না। একদম আপা, আপনি যে আসলে এক একটি আমাদের যেই মানে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সের কথা বললেন, এটা শুনে আমার না মানে রীতিমতো আমি যেটাকে মানে বলবো যে আমি স্পিচলেস, কথা মানে বন্ধ হয়ে যায় যখন এরকমের এক একটা ঘটনা দেখি যে আমাদের 3 বছরের শিশু যার ভিতরে কোনো রকমের কোনো বোধ নেই, তাকে শারীরিক নির্যাতন বা ধর্ষণের শিকার হতে হয়। এই যে ব্যাপারগুলো আমরা আপা, আপনি যেভাবে উপন্যাসের কথা বললেন সাহেব বিবি গোলাম, আমরা জানি যে আমাদের আগের যেসব বড় বড় সাহিত্যিক যারা রচনা করে গেছেন, আশাপূর্ণা দেবী অন্যতম, তার যে সুবর্ণলতায়, সেখানে কিন্তু সুবর্ণলতার সেই যে জীবন ছোটবেলা থেকে একটু একটু করে বেড়ে ওঠা এবং নানা রকম নির্যাতন ধাপে ধাপে যেভাবে হয়েছে, সেখান থেকে তার সন্তানদেরকে তিনি বের করতে চেষ্টা করেছিলেন, কিন্তু দেখা গেছে সেটার জন্যও তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। তার মানে কি সময়ের সাথে কি আসলে নির্যাতনের ধরন পাল্টেছে? হ্যাঁ, এটা অবশ্যই সময়ের সাথে। আমরা এই ব্যাপারে শুনবো আপনার কাছ থেকে। আমি দুঃখিত, আপনাকে থামিয়ে দিচ্ছি, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের দুজন গুরুত্বপূর্ণ মানুষ যাদের কাছ থেকে আমরা শুনছি, নিশ্চয়ই আপনারা শুনবেন, থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নারীর প্রতি সহিংসতা সেটা কমার থেকে বোধহয় দিন দিন বেড়েই চলেছে, এবং এই যে নারীর প্রতি সহিংসতা, সেই ব্যাপারে প্রতিরোধ গড়ে তোলাটার বোধহয় এখন খুব 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 একটা হাই টাইম। এ ব্যাপারে আপনাদের মতামত শুনবো, যুক্ত হবেন। দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আপা, আপনি বলছিলেন। না, আমি বলছিলাম, আপনি জিজ্ঞেস করছেন যে সহিংসতার ধরন। সহিংসতার ধরনের তো অনেক পরিবর্তন হয়েছে বটেই। যেমন আমি বলবো, প্রথমে হচ্ছে যে আগে আমরা যখন মহিলা পরিষদ 1980 সাল থেকে এই সহিংসতার বিরুদ্ধে কাজ সোচ্চার ভূমিকা নেয় আর কি। তো প্রথম দিকে কিন্তু কেস আসতো পারিবারিক কেস, এখন কিন্তু বেশি কেস আসে ধর্ষণের কেস। ধর্ষণের কেস আস্তে আস্তে এখন আবার গত 2-3 বছর ধরে শিশু ধর্ষণের কেস বেশি আসছে। এইটা গেল একটা নেচার অফ দ্য ক্রাইমের দিক থেকে। আর যদি আমি অন্য দিক থেকে বলি, যে আপনাদের মনে আছে নিশ্চয়ই ঢাকা একটা স্কুলের মেয়ে আনুষ্কা, এটা এখনো কেস চলছে। ওই যে আর্টিফিশিয়াল জিনিস ব্যবহার করা, অ্যাপারেটাস ব্যবহার করা যৌন হয়রানির জন্য, হ্যাঁ, একটা মেয়েদের, এগুলো এসছে। সাইবার বুলিং, এটা একটা বিশাল নৃশংসতা। এই যে ভিডিও করে ছেড়ে দেওয়া, ভিডিওর ভয় দেখানো, এটা একটা বিশাল সহিংসতা, যৌন সহিংসতা। কাজেই যৌন সহিংসতার আমরা যেমন আমাদের যখন পেপার ক্লিপিং করি, আমরা সেখানে ক্যাটাগরি করি একরকম। সেখানে হচ্ছে ধর্ষণ, পারিবারিক নির্যাতন, যৌতুক, এরকম কতগুলো ক্যাটাগরি আমাদের ছিল। এখন কিন্তু বাল্যবিবাহ ছিল তার মধ্যে, এখন কিন্তু তার সাথে যুক্ত হচ্ছে সাইবার বুলিং এবং এই যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের নির্যাতন। কাজে এই নির্যাতনের ধরনগুলো সময়ের প্রেক্ষিতে বদলে যাচ্ছে এবং কঠিন হচ্ছে, আরো মর্মান্তিক হচ্ছে, খুব কঠিন হচ্ছে এটা। এবং মানে বয়সেরই এটা বদলে যাচ্ছে, বয়সের ডেমোগ্রাফিক প্যাটার্নটাও বদলে যাচ্ছে। যে আগে যেরকম একটা যুবতী, উঠতি তরুণী এরকম হতো, এখন কিন্তু ইয়াং ছেলেরা করতো, এখন কিন্তু বয়স্কগুলো আসছে। 7 বছরের মহিলাও আছে, আবার 6 বছরের, 3 বছরের শিশুও আছে। এখানে একটা কতগুলো কথা এখন আসছে যে এই যারা এই ধরনের বিশেষ করে ধর্ষণের মতো অপরাধ যারা করে, তাদের সাইকোলজি নিয়ে অনেক রকম কথা বলছেন আর কি। তো সেগুলো আমরা যদি মানে সেখানে একটা বড় কথা হচ্ছে যে এরা এক ধরনের একটা আধিপত্যবাদের মধ্যে থাকে আর কি। সে তার যে ক্ষমতাটা বেশি, এইটা সে প্রকাশ করতে, এবং এই যে আধিপত্যবাদ প্রকাশ করার যে মানসিকতাটা, সেটা কিন্তু আমাদের সমাজ থেকেই উত্থান হচ্ছে।
কারণ আপনি দেখবেন যে আমাদের অধিকাংশ অপরাধের বিচার হয় না। এটা আমরা একটু আগে যখন কথা বলছিলাম, কেন বিচার হয় না? কারণ অপরাধের সাথে যারা জড়িত থাকে তারা বেশিরভাগ ক্ষমতার সাথে জড়িত, এবং একটা ফোনের মাধ্যমে পুরো ঘটনাই পাল্টে যায়। প্রশাসনিক ক্ষমতা, সেই ক্ষমতাটা আপনার পেশির ক্ষমতা, টাকার ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, সব যে কোনো একটা ক্ষমতা থাকেই আর কি। কাজে এই যে ক্ষমতা আর অপরাধ একসাথে থাকার ফলে ক্ষমতার একটা আধিপত্য চলে এসছে। আর একটা তো আমাদের সামাজিক কাঠামোর মধ্যে দিয়ে মানে ধরেই নিয়েছে আমরা, ওই যে মিথের কথা বললো যে কিছু মিথ ভাঙছে, মিথ ভেঙে মেয়েরা বের হয়ে আসছে, তো পুরুষতন্ত্র সেই মিথটা ভাঙাটাকে সহ্য করতে পারছে না, নিতে পারছে না। তার যে মাস্কুলিনিটি, তার যে টক্সিক মাস্কুলিনিটি, তার যে সুপিরিয়রিটির কালচার, সেই কালচারের কাছে এটাকে মানতে পারছে না। একদম আপা, মানে দারুণভাবে বলেছেন আপনি। এবং আমার মনে হয়েছে প্রতিনিয়তই সেগুলো আমরা চারপাশে আমাদের শিক্ষার হার যত বাড়ছে, বা আমরা যদি আমি সোকল বলাটা ঠিক হবে কিনা, যে সোকল সভ্যতার কথা আমরা বলি, যত সভ্য হচ্ছি তত বোধ হয় আমাদের ভিতরে এই ধরনের যে পারভার্সনগুলো সেগুলো বোধ হয় বেড়ে চলেছে। এর পিছনে কারণ হিসেবে আমার কেন জানি মনে হয় আপা যে ইন্টারনেটের একটা বড় রিজন, যে আমাদের বাংলাদেশের মতো দেশ যেখানে আমরা একটা বড় ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং অর্ধশিক্ষিত বা তার থেকেও খারাপ কিছু বললে আমাকে কে কি বলবো আমি জানি না, তো আমার কাছে মনে হয় যে ইন্টারনেটের অবাধ ব্যবহার, একটা ইন্টারনেট লিটারেসিটা নেই, এবং অবাধ ব্যবহার করে যা খুশি তাই দেখা, সেটা থেকে টেম্পটেটেড হওয়া, এবং তার ফলে সামনে একটা শিশু বা বুড়ো, আমি যাকেই পাচ্ছি তার উপরেই হয়তো আমার সেই টেম্পটেশনটাকে আমি এক ধরনের ইয়ে করছি। আপা, আপনার কি মনে হয় এটা অন্যতম একটা কারণ হতে পারে? আপনি দেখেন গতকাল একটা ফেসবুকে একটা লেখা বারবার ঘুরছিল নবনী আহমেদের। নবনী শেষ পর্যন্ত মেয়েটিকে পিছন থেকে হাত দিয়ে ওকে গায়ে হাত দিচ্ছিল একটি পুরুষ যাত্রী। আপনি দেখেছেন কিনা জানি না। পেছনের সিটে লোকটি বসে বসে মোবাইল দেখছিল, সামনের সিটে মেয়েটিকে একসময় মেয়েটি দেখে যে তার গায়ে হাত, এবং মেয়েরা খুব সহজে টের পায়, কারণ ব্যাড টাচ, গুড টাচ এবং তার থার্ড একটা সেন্স ছোটবেলা থেকে আমাদের কাজ করে এটা। এবং তখন সে নিজেকে খুব চুপচাপ শান্ত করে সে সামনে উল্টা দিকে যে মেয়েদের সিট থাকে বিআরটিসি বাসে একদম দরজার সাথে, সে ওখানে গিয়ে বসে ওই পুরুষের 3টি ছবি তুলেছে। যখন লোক টের পেয়েছে তার ছবি তুলেছে, সে চেহারাটি মানে লুকানোর চেষ্টা করেছে। কিন্তু ওই মুহূর্তে নবনী আইন শৃঙ্খলা বাহিনী বা চিৎকার চেঁচামেচি করেনি, কারণ জানে এতে করলে লোকজন বলবে যে তুমি কারে করে যাও, তুমি বাসে উঠছো কেন। কিন্তু ওর দরকার ছিল আইন শৃঙ্খলা বাহিনী কারো সহায়তা, সেটা প্রসঙ্গের আগে আসি। তারপরে ও খুব শান্ত মাথায় এই ছবিগুলো পরে ফেসবুকে পোস্ট করেন, এবং এই ভদ্রলোকের ওয়াইফ পরবর্তীতে নবনীর সাথে যোগাযোগ করেছে, দুঃখ প্রকাশ করেছে। কিন্তু এই নবনীর মতো তো সবাই শান্ত থাকতে পারবে না, সবাই ছবি তুলে দিতে পারবে না, স্ত্রীরাও কিন্তু সবাই এমন না যে তারা গিয়ে যোগাযোগ করে সরি বলবে। কিন্তু এই ভদ্রলোকের কিন্তু সন্তান আছে, পরিবার আছে। একবারও চিন্তা কর, ভদ্রলোক আমি বলেছি যে আমি যেহেতু এই ওয়ার্ডটা ইউজ করি, কথা ভদ্রলোক আর বলার কোনো সুযোগ থাকে না, কিন্তু এই লোকটির পরিবার আছে, সমাজ আছে, অফিস সহকর্মী আছে, তারা কিন্তু সবাই দেখলো যিনি এই কাজটি বাসে বসে করেন। সেইখানে অনেকে লিখছে আপনি কি করে শিওর হলেন, আপনি কেন দিলেন, এত কিছু বলার পরেও। এটা তো আরো বড় নির্যাতন আমার কাছে মনে হয়। এই জায়গায় এসে কথা হচ্ছে যে এই যে আমরা প্রতিরোধের কথা বলছিলাম, আমি কেন প্রসঙ্গটি টেনে আনলাম, আপনি যদি একসময় বাঁচাও নামে একটা অ্যাপ ছিল, যে প্রেস করবো লাল বাটনে টিপ দিলেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিভিন্ন জায়গায় চলে যাবে। এরপরে জয় নামে একটি অ্যাপস আছে, দুটি অ্যাপসই কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে আপা, যে এই দুটো অ্যাপ ছিল কিন্তু সেটা এখন নানা কারণে আপডেটেড হয়নি, প্রকল্প বন্ধ হয়েছে। হেল্প নামে কিন্তু নতুন একটা অ্যাপ আসছে, যেটা হয়তো এই নবনীর ঘটনাটাতে সবাই লিখেছে যে হেল্প যদি থাকতো বা আসতো তাহলে আসে, বা ওই দুটি অ্যাপের কথা আলোচনা এসেছে। হ্যাঁ, অ্যাপের পাশাপাশি কিন্তু অনলাইনে আপনার এখনো হেল্প সেন্টারগুলো 999, 109-333 সাথে আরেকটা 3 যুক্ত করেছিল, পরে এখন এই 4টে 3 যেটা সেটিও 999 সাথে একীভূত হয়ে যাচ্ছে। এবং খুব সম্প্রতি উপদেষ্টা বলেছেন যে এটি 99 এর আন্ডারে চলে যাবে, ওখানে সব নারীরা এই ফোন কলগুলো রিসিভ করবে। কিন্তু এইটাতে কল দিতে হয়। আর হেল্প যে অ্যাপটি, সেই অ্যাপটির সাথে আসলে আমরাই জড়িত বলতে পারেন। আপনি যে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এবং বাংলাদেশ, আমাদের সাথে আরও একটি সংগঠন আছে ইউরোপিয়ান ইউনিয়ন অর্থায়নে আর্টিকেল 19-এর, যেটি আমরা বলছিলাম সেটি হলো যে এই অ্যাপটি আসলে ওয়ান টাচের বিষয়, এবং অ্যাপ টাচ করে যখন একটি থানায় ইনফরমেশনটা চলে যাবে, তখন এই অ্যাপের মাধ্যমে যেই থানায় নক হবে সেই থানায় এটাকে এফআইআর হিসেবে গণ্য করা হবে। আপনি সেদিন ছিলেন, ডিএমপি কমিশনার যেটি বলেছেন, এই যে এফআইআর হিসেবে গণ্য হবে, এটি একটি বড় বিষয়। কারণ অনেক সময় ঘটনাস্থলে ঘটনার পরে আর
এটি কোথাভাবে লোকেট করা যায় না, কোথাও রিটেন থাকে না। তাতে হবে কি প্রতিটা ঘটনা অভিযোগ অ্যাট এ টাইম আপনার মানে রেকর্ড হয়ে যাচ্ছে। আর যিনি ওই সময় ওই ঘটনায় হেল্প অ্যাপে গিয়ে আপনার টাচ করলো, তখন লোকেশনটাও একই সাথে দেখা যাচ্ছে। আপনাকে ফোন করে যখন বলতে হয় হেল্প সেন্টারে কোন লোকেশন, ওরা আবার কল ব্যাক করে, আপনি তো দ্বিতীয়বার ফোন ধরার মতো জায়গায় নাও থাকতে পারেন, মানে 1 কিলোমিটারের মধ্যে। আর গণপরিবহনে নারী কি পরিমাণে, এই ব্যাপার নিয়ে আমার জানা মানে খুব মানে জানার জায়গাটাও যেমন আগ্রহটাও আছে, তেমনি সেটাকে প্রতিরোধ করার জন্য কোনো বিশেষ আপনার কাছ থেকে, যেহেতু আপনারা দুজনেই কাজ করছেন দীর্ঘ সময় ধরে নারী নির্যাতন প্রতিরোধের ব্যাপারে, আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে আমরা গণপরিবহনে কোনো একটা সহজ ব্যবস্থা করতে পারি যেটার মাধ্যমে খুব দ্রুত আমরা একটা সাহায্য পেতে পারি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আপা। দর্শক, আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পরে এসে শুনবো আমাদের শ্রদ্ধেয় অতিথিদের কাছ থেকে। আপনারা থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আরও একবার সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা নারীর প্রতি সহিংসতা এবং তার প্রতিরোধ সম্পর্কে শুনছি আমাদের দুজন সম্মানিত অতিথির কাছ থেকে। শুনতে চাই আপনাদের নানা অভিজ্ঞতার কথা। আমরা জানি যে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের বন্ধু যারা একজন নারী, কোনো না কোনোভাবে হয়তো আপনিও সহিংসতার শিকার হচ্ছেন অথবা হতে দেখছেন। চোখ কান বন্ধ করে থাকলে চলবে না, আপনার অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করতে হবে, সেই সাথে সেটার প্রতিরোধ গড়ে তুলতে কি করতে পারি আপনার মতামত জানাতে হবে। তাই আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখার জুম আইডি এবং পাসওয়ার্ড অনুযায়ী যুক্ত হয়ে যান। আপা, এই যে আসলে প্রতিদিন যেই হারে আমাদের আশপাশে বেড়েই চলেছে নির্যাতন, পারিবারিক নির্যাতন থেকে শুরু করে একেবারে ওই যে বাসে, ট্রেনে, পাবলিক ট্রান্সপোর্টে, কোথাও এই নারী এতটুকু স্বস্তিতে চলার যেন উপায় নেই। এই ব্যাপারটা নিয়ে আপনার কি মনে হয় যে আসলে আমরা, আপা যেমন বলছিলেন ওই যে হেল্পলাইন ইয়ে করা, এখন আমরা যে জায়গাটায় পৌঁছেছি সেটা কি আসলে হেল্পলাইন, এই রকমের বিভিন্ন সংগঠন কিংবা যেগুলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা সরকার, সেভাবে কি প্রতিরোধ করে তোলা সম্ভব, নাকি আমাদের মানুষের ভিতরে যে মরালিটির জায়গাটা, মানবিক যেই ব্যাপারটা, সেই জায়গাটায় গড়ে তোলা দরকার? দুইটাই দরকার। একটা হচ্ছে যে মানুষের মোরালিটির প্রশ্নটা আমি পরে আসি। প্রথমে আমি আসি যে প্রথম হচ্ছে একটা অপরাধের একটা বিচার হতে হবে। জি, এটা যে একটা অপরাধ, সেটা অপরাধ হিসেবে স্বীকৃত হতে হবে এবং সেটা একটা বিচার হতে হবে। অপরাধ হিসেবে স্বীকৃত এখন হয়েছে, এখন ধর্ষণ একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে একটা মেজর অফেন্স হিসেবে স্বীকৃত হয়েছে। তো সেটার একটা আমাদের বিচারের জায়গা আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই বিচারটা কখনো হয় না। কারণ এই বিচার করতে গেলে আপনার তদন্ত করা, প্রথম হচ্ছে চার্জশিট দেওয়া। এইটা ভদ্রলোক মাপ চেয়েছেন, আমার কাছে বলা হয়তো উচিত হচ্ছে না। ডিএমপির কমিশনার সাহেব যে বললেন যে ধর্ষণটাকে ধর্ষণ হিসাবে, ধর্ষণ বললে ভালো লাগে না শুনতে, অন্য নির্যাতন বলেন, কিন্তু নির্যাতন ধর্ষণ তো এক ধরনের অপরাধ না। কাজে অপরাধের যে মানে বিভিন্ন গ্র্যাভিটির কম বেশি আছে, সেটাও আমাদের বিবেচনা করে আমার বিচারের শাস্তি ধারণ করতে হবে। আর শাস্তি আমি অনেক বেশি শাস্তি ঘোষণা করলাম, একজনকেও শাস্তি দিলাম না, তাহলে ওই ঘোষণার তো কোনো মানে হয় না। এই যে রেপের জন্য মৃত্যুদণ্ড বলা হয়েছে, তারপরে কয়জনের মৃত্যুদণ্ড হয়েছে? বরং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা ক্ষমতার জোরে জেল থেকে বের হয়ে যাচ্ছে। কাজে এই জায়গাগুলো তো আমাদের মানে একটা হচ্ছে যে আমার আইন করতে হবে, আইনটাকে বাস্তবায়ন করতে হবে, যে ভিকটিম তার প্রতি সহানুভূতিশীল হতে হবে, তার মর্যাদা, তার নিরাপত্তা, তাকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সাহায্য করা, এগুলো করতে হবে। আমি শুধু ঘোষণা দিলাম এই টাকা দিব, ওই করব, সেই করব, এরকম করে তার নিরাপত্তাকে আরও নাজুক করে দেওয়ার প্রবণতাকে বন্ধ করতে হবে। এবং তার সাথে সাথে আমার মনে হয় একেবারে ছোটোবেলার থেকে যদি আমরা তার শিক্ষা কার্যক্রম, তার পারিবারিক আবহ, আমি যদি দেখতে পাই একটা পরিবারে যে একটা নারীকে, নারী সেই পরিবারে তার সম্মান আছে, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, তার একটা অধিকার আছে সেখানে, তাহলে না আমি তখন নারীকে সম্মান করতে শিখবো। কিন্তু আমরা দেখছি যে পারিবারিক ক্ষেত্রে নারীদের কিন্তু সেই অধিকারটা নাই। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই বলেন, তার একটা অধিকার, সেখানে তো একটা ভালনারেবল, সে একটা পরিবারে একজন নারী ভালনারেবল অবস্থানে থাকে পরিবারের অন্য পুরুষ সদস্যদের মধ্যে। কাজে সেখানে তার অবস্থাটা শক্তিশালী করতে হবে।
সেইটা করতে হলে আপনারা হয়তো মনে করবেন যে আমি ধান মানতে শিবের গীত আনছি, কিন্তু বিষয়টা তা না। এই পরিবারের অবস্থাটা শক্তিশালী করার জন্য আমাকে সিডো যে সংরক্ষণ আছে সেই সিডোর সংরক্ষণ প্রত্যাহার করতে হবে। এই পারিবারিক অবস্থা শক্তিশালী করতে হলে সম্পত্তির উত্তরাধিকার আইনটাকে আমাকে নিশ্চিত করতে হবে। এগুলো হলে তখন কিন্তু আমি বলতে পারবো যে পরিবারের কালচারের কথা। তার আগে কিন্তু আমি অধিকারটা না দিয়ে পরিবারের কালচারের কথা বলতে পারবো না। এর সাথে আজকে এডুকেশন কারিকুলামে, শিক্ষা ক্ষেত্রে, সাংস্কৃতিক চর্চায় সব জায়গায় নারী পুরুষের সমতাটাকে স্বীকার করতে হবে। নারী পুরুষের যে সমতা, নারী যে মর্যাদা, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য নারী যে একজন মানুষ। একটা আমি এবারে ফেসবুকে আমি 8ই মার্চ একটা দেখলাম একটা পোস্ট, নো ম্যান নো উম্যান অনলি হিউম্যান। একদম এই অনলি হিউম্যান যখন আমরা হব সমাজে, সবাই যখন অনলি হিউম্যান হব, তখন আমরা নারীকে মানুষ বলে ভাবতে শিখবো। ওই সমস্যাগুলো থেকে আমরা কালচারগুলো থেকে আমরা বের হতে পারবো। এবং ওই কালচারগুলো থেকে যতদিন আমরা বের হতে না পারছি, বের হতে হলেও, বের হওয়ার পরেও হয়তো থাকবে, কিন্তু আবার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অপরাধের বিচার হতে হবে, অপরাধের বিচার হতে হবে। অপরাধকার ক্ষমতাকে হাত ধরাধরি করে দিয়ে চলতে দিই, তাহলে কোনোদিনই হবে না। এবং আমরা এরকম দেখেছি যে 2001-এরও ঘটনা ছিল, মহিমা ফাইমার মতো যে ঘটনাগুলো, বড় বড় ধর্ষণের শিকার হওয়ার পরে তারা সেই বিচার প্রার্থী হওয়ার ফলে আরো কত পুরো পরিবার নিয়ে নির্যাতনের শিকার হয়েছে। এরকম উদাহরণ কিন্তু অনেক। ওই যে ভিকটিম, সেই ভিকটিমের নিরাপত্তা, তার নিরাপত্তা চেয়ে তাকে যেগুলোকে সামনে আসে, সবকিছু সামনে আসে, যেগুলোকে সামনে আসে সেখানে সে আরো অনিরাপদ হয়ে যায়। এই প্রসঙ্গে আমি যদি একটু আপার কাছে আসি, শারমিন আপা, যে আমরা যখন দেখি যে বিভিন্ন চলচ্চিত্র দেখেছি যে যখন একজন ধর্ষণের ভিকটিমকে জেরা করা হয়, যে ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়, সেগুলো তো বোধহয় তাকে ওই একবারে তার যে ধর্ষণের যে অভিজ্ঞতা তার থেকেও বোধহয় আরো ব্রুটালি করা হয়। আপনি টাঙ্গাইলের বাসের ঘটনাটায় সেই পরিবারটিকে কি পরিমাণ হেনস্থা হতে হলো, এবং ওখানে তো একটা নির্যাতন করা হয়েছে, সেটা যেই মাত্রারই হোক, সেটা ধর্ষণই কিনা, সেটা কি বাসের সিটের পিছনে নিয়ে কি করলো, এটা জানার জন্য, বলার জন্য এই যে ভিকটিমকে বারবার জিজ্ঞেস করা হলো, এবং তাদের চিৎকারের পরেও কেউ সাহস নিয়ে এগিয়ে আসলো না, এবং কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীও আসার খবর পাইনি। যেহেতু ওই যে আমরা যেই প্রসঙ্গে আসলে কথা বলার জন্য বলছিলাম যে এখন আপনি গণপরিবহনে ওই ঘটনাটার পরে আপনার খেয়াল আছে তো নিশ্চয়ই, পরিবারটা 1 সপ্তাহ পরে আবার তাদের বিবৃতি দিতে হলো। পুলিশ এক ধরনের কথা বললো, বাসের যারা কর্মী তারা এক ধরনের কথা, যারা ছিল সহযাত্রী তারা কিন্তু এক ধরনের কথা বললো, এবং যিনি থানায় নিয়ে গিয়েছিলেন তিনি এক ধরনের বিবৃতি দিলেন। পরে আবার পুরোটা একটা হযবরল, এখন পর্যন্ত এটি একটা রহস্য আবৃত। কিন্তু ওই মুহূর্তে ওই নারী যদি কোনো সহায়তা পেতেন, ওই মুহূর্তে যদি ওখানে আইন শৃঙ্খলা বাহিনী আসতো, তাহলে আসলে আমরা তাৎক্ষণিক জানতে পারতাম যে ওইখানে কোনো ঘটনা ঘটলো কিনা। এখন আপনি যেটা গ্রহণযোগ্যতার জায়গাটা, সেটি রেকর্ডেড কিনা, সেটি আইনের কাছে, পুলিশের কাছে গ্রহণযোগ্য ছিল কিনা। কারণ পুলিশ সেদিন যখন গিয়েছিল সেটা অস্বীকার করলো, বললো না এরকম কোনো, তারা কোনো এফআইআর করে নাই, তারা কোনো জিডি করেনি, কিছু করেনি, নানান ঘটনা আসলো। এখন এই অ্যাপ দিয়ে আপনি যখন টাচ করে একটা ঘটনা চলে গেল যে এটা তো মোহাম্মদপুরে বসিলা থেকে সায়দাবাদ পর্যন্ত যতগুলো গণপরিবহন আছে সেই পরিবহন একটা কিউআর কোড দিয়ে এই অ্যাপটি ব্যবহার করা যাবে। এবং এই অ্যাপে আপনি যখন একটি ঘটনা ঘটবে, তার মধ্যে 1 কিলোমিটারের মধ্যে যে থানাটি থাকবে সেই থানায় যেমন ঘটনাটি চলে যাবে, ওই পার্শ্ববর্তী যত স্বেচ্ছাসেবক টিম আছে এখন, সেই টিমের লোকের কাছেও একটি সংকেত চলে যাবে। একই সাথে পরবর্তীতে এটা 99-এর সাথে যুক্ত হবে, ওয়ান স্টপ ক্রাইসিসের সাথে যুক্ত হবে, যতগুলো এই ধরনের সংস্থা আছে তাদের সাথে যুক্ত হবে। আপনি এক জায়গায় হুইসেল বাজাচ্ছেন না, আপনি হুইসেলটা অনেকগুলো জায়গায় ইন্টিগ্রেটেড। কারণ আপনি 99 জানালেন, 99 পার্শ্ববর্তী থানায় জানাবে, সর্বকাছে যিনি আছে তাকে জানাবে না, সর্বকাছে যে তার কাছে যেমন যাবে, কিলোমিটারের মধ্যে যিনি সবচেয়ে কাছে যিনি আসতে পারবেন, তার আশেপাশে যত জায়গা, যতগুলো সংগঠন আছে, সমন্বিত একটা কার্যক্রম করতে পারবে। এখন আমরা তো বলছি এটাকে যে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম, আসলে এইটা আমাদের একটা সহকর্মী ছিল মাহফুজ মিশু, ওই নামটা দিয়েছিল যমুনা টিভিতে কাজ করে, বলছিল যে আমরা যখন কখনো কোনো বিপদে পড়ি আমরা হেল্প বলি, সাহায্য চাই মানুষের কাছে, বাঁচা বলি, ওইখান থেকেই
অ্যাপটির নামটি আসলে আসে এবং একটি আলোচনা থেকে উঠে আসে। আমরা এটা চিন্তা করেছিলাম যখন আমরা এটি কভার করতে বিভিন্ন সময় এই গণপরিবহনে কয়েকটি ঘটনা কিন্তু ঘটেছিল। পোশাক কর্মী একা উঠেছিল ঢাকায় আসার জন্য, পরপর অনেকগুলো কিন্তু গণপরিবহনে ঘটনা ঘটে রাতের বেলা এবং দিনের বেলা। এর আগে একটা আদিবাসী মেয়ে শিকার হলো বাড্ডা এলাকায়। তখনই আমাদের মাথায় আসে মানে এত জায়গায় তো হচ্ছে গণপরিবহনে তো আপনাকে উঠতেই হচ্ছে, প্রতিদিন কর্মজীবী নারীটাকে যেতেই হচ্ছে স্কুল কলেজে যাওয়া, কারণ সবার তো আর ব্যক্তিগত গাড়ি নেই, সবাই ঢাকার যে পরিস্থিতি তাতে সম্ভব না। রাতের বেলা অনেক সময় আমরাই মনে করি যে গণপরিবহন নিরাপদ, একা একা সিএনজিতে যাব, একা একা মোটরসাইকেলে যাব, তার থেকে আমি একটা বাসে করে যাই। এইটাই কিন্তু একসময় প্রচলিত ছিল যে গণপরিবহনে অনেক মানুষ থাকে সেটি নিরাপদ। এখন সেটাও অনিরাপদ হয়ে গেছে। এখন এই অনিরাপদে আমি কোনো বিপদে পড়লে এই অ্যাপটি আমাদেরকে সহায়তা করবে। এটি পরবর্তীতে ঢাকার সবকটি রুটে আসলে কার্যকর করবে এবং পরবর্তীতে বিভাগীয় শহর থেকে, এবং আমরা মহিলা পরিষদের সাথে কথা বলেছি, ওনাদের সাথে আমরা এটা নিয়ে যুক্ত হব। আমরা প্রত্যাশা করি আপা যে এটা হয়তো একটা নতুন দিগন্ত হতে পারে, যেটার মাধ্যমে এই ধরনের সহিংসতার তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়ার ব্যাপার। কিন্তু একটা ব্যাপার যদি আমি একটু যাই আপা, যে আমরা ব্রেকের সময় আমরা কথাটা বলছিলাম যে এই যে বিভিন্ন সময় যখন নির্যাতনের শিকার হয় নারীরা, তারপরে আজকাল আমাদের মানে সাংবাদিকতার নামে গজিয়ে ওঠা মানে ব্যাঙের ছাতার মতো এপাশ ওপাশ থেকে আমি শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু দেখা যায় যে যখন একজন ভিকটিমকে নেওয়া হয় কোনো একটা জায়গায়, সেটা প্রেস কনফারেন্স টাইপের কিছু হোক বা এমনি সাধারণভাবে যেই পরিমাণ প্রশ্ন বিভিন্ন দিক থেকে তাকে করা হয়, আপনার কি মনে হয় যে এটা সাংবাদিক সে যেই শ্রেণীরই হোক না কেন, তাদেরও কি একটা দায়িত্ব না যে একজন ভিকটিমকে তার যে ট্রমা সেখান থেকে বের করে আনার জন্য? আপনি যদি নৈতিকতার কথা বলেন এবং নৈতিকভাবে চর্চার কথা বলেন, মাগুরার যে শিশুটি মারা গেছে তার নামও কিন্তু উচ্চারণ করার কথা না, তার ছবি দেখানো তো দূরে থাক। আপনি যখন একটা ভিক্ষুকেরও ইন্টারভিউ নেবেন, তাকেও কিন্তু আপনার পারমিশন নিতে হবে যে আমি আপনার একটি সাক্ষাৎকার নিতে চাই, আপনি কি মানে উনি যে ভিক্ষাবৃত্তি করছেন এটি উনি দেখাতে চান কিনা। আমার জীবনে একটা এক্সপেরিয়েন্স, নির্যাতিত মানুষ না, আমি একজন কারণবাজার একজনের বক্তব্য নিতে চেয়েছিলাম, সে আমাকে বলেছিল আপা আপনি আমার ছবি তুলবেন না। আমি বললাম কেন? বলছে আপা আমার এলাকার লোকেরা জানে না আমি ঢাকা শহরে এসে কুলিগিরি করি, তারা জানে আমি ঢাকায় একটা ছোট চাকরি করি। দেখেন মানুষের প্রত্যেকটা মানুষের আত্মসম্মান, তার সামাজিক অবস্থান, সে কোনো নির্যাতিত না, কিন্তু তারও যে একটি সামাজিক অবস্থান আছে সেটি আমরা ভুলে যাই। একটা শিশুর সামনে আমরা মাইক্রোফোন ধরে ফেলি, ওই শিশুটিরও কিন্তু ব্যক্তিত্ব আছে, আত্মসম্মান আছে, সে কথা বলবে কি বলবে না আমরা একবারও ভাবি না, জিজ্ঞেস করি। যিনি ভিকটিম, আপনি যদি মাগুরা শিশুটি বড় বোনের বিষয়টি দেখেন, তাকে অসংখ্যবার প্রশ্ন করা আছে, শেষ পর্যন্ত সেই ত্যক্ত বিরক্ত হয়ে বললো যে আমাকে এতবার একই প্রশ্ন করলে আমি এক একবার এক এক উত্তর দিচ্ছি। এবং তার মানসিক যে অবস্থা, এখন এত প্রশ্ন মানে জর্জরিত হওয়ার অবস্থা তো তার নেই। এবং আমি এটা আত্মসমালোচনা করে বলছি, একটা মারা গেছে ছেলে, মাকে গিয়ে বাবাকে প্রশ্ন করা হয় যে তার কি অবস্থা, মানে এই যে আমাদের আমি বলবো যে এটা প্রশিক্ষণের অভাব, আমাদের অভিজ্ঞতার অভাব, আমাদের এই জায়গাগুলোতে আসলে গেট কিপিং এর অভাব, অনেকগুলো বিষয় আছে। এবং সো কল্ড এক ধরনের যে পরিচিতি লাভের এক ধরনের, যে ভিডিও ভাইরাল করতে হবে, অনলাইনে অনেক বেশি ভিউ হতে হবে, এই সব কিছুর কারণে আসলে আজকে এইটা বলবো যে ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছে। আমরা নিজেরাই আমরা বিশ্বাস করি যে আপনাদের মতো মানে এক একজন মানুষ যারা আছেন আমাদের বাংলাদেশের সাংবাদিকতায়, তারা নিশ্চয়ই এই বিষয়গুলোকে আরো অনেক বেশি অ্যাড্রেস করবেন। শুনবো আপা। তবে দেখতে পাচ্ছি জুমে আমাদের বন্ধুরা একটা করে যুক্ত হচ্ছেন। সুরমা বেগম আপু যুক্ত হচ্ছেন, নাহিদা নেলি আপু, হাসিনা আপু, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা বিরতিতে যাই, তারপরে এসে শুনবো নিশ্চয়ই। দর্শক যাই ছোট্ট একটা বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক আরও একবার সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নারীর প্রতি সহিংসতা ও প্রতিরোধ এ বিষয়ে আমরা শুনছি, কথা বলছি। আজ আমাদের সম্মানিত অতিথিরা আছেন, আপনারাও যুক্ত হয়ে আপনাদের অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর এর মধ্যে রেবেকা কবির আপু যুক্ত হয়ে গেছে, আমি একটু একটু করে শুনতে চেষ্টা করব। হাসিনা আপু দীর্ঘ সময় ধরে কাজ করে, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা আছে, এবং আমরা জানি যে আসলে নারীরা ঘরে বাইরে যেখানেই যাক না কেন, যাওয়ার পথে কিংবা কাজের জায়গাটাতেও অনেক সময় নানাভাবে নির্যাতনের বা সহিংসতার শিকার হয়। সেই সহিংসতা যে সবসময় ধর্ষণের রূপে আসে তা না, অনেক সময় অন্য অনেক রূপেই আসে। হাসিনা আপুর কি কখনো এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে নিজের বা কোনো সহকর্মীর এরকম কোনো কিছু দেখার, যে যেটা তাকে এক ধরনের ট্রমার মধ্যে ঠেলে দিয়েছে বা কাজ ছাড়তে বাধ্য করেছে?
আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। এটার সহিংসতার বিষয়টা আমি বলবো যে আমার চাকরি ক্ষেত্রে ইনশাল্লাহ কখনোই হই নাই, কিন্তু অন্যান্য মানুষের সাথে এরকম অনেক কিছু হয়েছে, সেটার প্রতিবাদ করছি। এবং ওই প্রতিবাদের জন্য দেখা গেছে আমি বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে ঠকে গেছি, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই। সবাই জানে যে আমি আর কেউ প্রতিবাদ না করলেও আমি করব, এবং এখানে আমি কথা বলবোই। এবং এটা একদম উপরের ম্যানেজমেন্ট পর্যন্ত দেখা গেছে যে কথা বলার জন্য আর কেউ না গেলেও আমি একাও গেছি। আমি যেটা হয়েছি রাস্তাঘাটে দুই একবার এরকম, তো মনে করো যেমন সিএনজিতে উঠছি, কিছু লোক কিন্তু এরকম থাকে যে ইচ্ছে করে তোমাকে একটু, একটা আছে যে আমি প্রতিদিন জার্নি করতেছি, আমাকে পাবলিক কার্যক্রমে যাইতেই হবে, উঠতেই হবে, কিন্তু এর মধ্যেও কিছু টেকনিক আছে। কিছু মানুষ হচ্ছে দেখবা যে উঠার পর, এটা যারা আসলে পাবলিক প্লেসে না চলে ওরা বুঝবে না, তো উঠার পর দেখা গেছে সে ইচ্ছে করে একটু হাতটা নড়াচ্ছে, শরীরটা নড়াচ্ছে। তখন আমি আমার টেকনিক মতো প্রথম তো বুঝতাম না, পরে চড়তে চড়তে ঠিক হয়ে গেছে। আমি দেখা গেছে হাতটা একটু নড়াচড়া করতেছে, আমি আমার কুনিটা ভিতরে ঢুকাই দিয়ে হাতটা নড়াচড়া বন্ধ করে দিই আপু, বুঝছো? তো এরকম ভাবে দেখা গেছে যে বসে থাকি, ও আর নড়াচড়া করতে পারবে না। নড়াচড়া করা মানেই তো ও চাচ্ছে যে কোনো ধরনের সহিংসতার কার্যকলাপ গুলো করার জন্য। এরকম রাস্তাঘাটে অনেক সময় হয়, দেখা গেছে একটু আর চোখে তাকানো বা একটু মানে বাচন মুগিটা অন্যরকম, ওইটা আমি উল্টা ওরকম করে তাকাই, এখন ওরকম করে দেখাই, সেটা হয়তো একটা ট্রিকি ওয়েতে এটাকে প্রতিরোধ করা। হ্যাঁ, কিন্তু মূল ব্যাপারটা এই যে পাবলিক ট্রান্সপোর্টে বা পাবলিক প্লেসে কোনো না কোনোভাবে যে কোনো বয়সী নারী তাকে এটা শিকার হতে হয়। আপা, এই ব্যাপারে যদি আপনি একটু বলেন যে আসলে ট্রিকি হওয়া এক জিনিস আর পুরো বিষয়টা অমিট হওয়া সেটা আরেক জিনিস। পুরো বিষয়টাকে অমিট হচ্ছেই না, এলিমিনেট করা এটা তো হচ্ছে না, কিন্তু এটা আসলে অবস্থা কমিয়ে আনতে হবে আমাদের। সেটা আমাদের পরিস্থিতি বুঝে কোথাও আমি ট্রিকি হব, কোথাও আমি প্রতিবাদ করব। আমি একা প্রতিবাদ করতে আমার লাভ হবে না। আমি যদি মনে করি যে আমি একটা দল আছে, বড় দল আছে, মেয়েদের অনেকগুলো দল আছে, আমরা এখানে একটা কিছু সমস্যা বললাম, স্বেচ্ছাসেবক দল আছে, এরকম হলে তখন আমি সেখানে করতে পারি। আর আমাদের তখন আমি সকলকে নিয়ে প্রতিরোধটা করতে পারি, একা একা তো সম্ভব না। তবে এই জায়গায় অনেক ক্ষেত্রে আমি বেশ অনেকগুলো সিনেমার মধ্যে আমি বললাম যে হেল্প দিলে স্বেচ্ছাসেবক টিমটা চলে আসবে, একা বললেই বলবে যে আপনি প্রাইভেট কারে যান, হেল্পলাইনটা হেল্প করবে তখন। জি। এবং এই ক্ষেত্রে আপা আমি দেখেছি অনেকগুলো, আমি চলচ্চিত্র বা নাটকেও দেখেছি যে অনেক সময় শিশুদেরকে মা বিশেষ করে বলে যে যদি তোমাকে কেউ কোনো রকম খারাপ কিছু করে তাহলে তুমি তখন মাকে বলে দিব, বাবাকে বলে দিব, এরকম বলবে না, তাহলে তোমাকে মেরে ফেলবে। এই যে ব্যাপারটা, এই জিনিসটাও তো আসলে ঘটে আপা, যে অনেক ক্ষেত্রে বলে দেওয়ার ভয়েই যে কুকর্মটা করছে তারপরে ওই ভয়েই তাকে মেরে ফেলছে। এই ঘটনার প্রেক্ষিতে আসলে যদি না বলে দেয় তাও মেরেই ফেলে শেষ পর্যন্ত, কারণ জানে যে এখানে বাচ্চাটা বললো না, বাচ্চাটা তো বাইর হয়ে গিয়ে বলবেই। এবং বাচ্চাটা যদি চিনে ফেলে, সবচেয়ে ভয়ঙ্কর হয় যে চিনে ফেললে মেরে ফেলে, এবং না চিনে ফেললে। সাগিরা হত্যা অনেক দিন পর মামলা হলো, চিনে ফেলেছিল ওই যে বাচ্চাকে নিয়ে বাসা যাচ্ছিল যখন, 40 বছর পরে এটা বের হলো, শুধুমাত্র হত্যাকারীদেরকে চিনতে পেরে তার বাসায়, তার ভাইয়ের বাসায় না ভাসুরের বাসায় আসা যাওয়া করতে দেখেছিল, এবং চেনা মানুষ ছিল তারা। এবং এই যে চেনা মানুষ শব্দটা, এখান থেকে আমরা একটু জানতে ইচ্ছে করছি যে আমরা যদি দেখি আশেপাশে সহিংসতা, বিশেষ করে ধর্ষণের মতো ঘটনা, শিশুদের সব ধর্ষণ বা শিশুদের নির্যাতনের মধ্যে চেনা মানুষ, পরিচিত গণ্ডি, কারণ শিশু তো পরিচিত গণ্ডিতেই থাকে, এবং পরিচিত গণ্ডিতে তাকে যে সাবধান থাকতে হবে এটা তার মাথায় থাকে না। আসলে কোথায় যে আমাদের শিশু বা আমরা নিজেই নিরাপদ, ব্যাপারটা এখন অনেক বড় প্রশ্নের মুখে। আমি যদি একটু রেবেকা আপুর কাছ থেকে শুনি, রেবেকা আপু, যে নারী প্রতি সহিংসতার ধরন পাল্টে গেছে, সেই জায়গায় আসলে নারীর সাবধান হওয়ার ব্যাপারটা, তুমি একজন নারী হিসেবে কি মনে করো যে সাবধান হওয়া, প্রতিকার করা এবং প্রতিরোধ গড়ে তোলা কিভাবে করতে পারে? ছোট করে একটু শুনবো। ধন্যবাদ সুবর্ণা, সুন্দর একটা টপিক আজকে। আমি বলবো নারী সহিংসতা বলতে আমরা নিজেরাই আগে সচেতন হতে হবে। সচেতন মানে আগের চেয়ে এখন আমরা অনেক বেশি সচেতন। আগে আমাদের মায়েরা বুঝতো না যে কোন কার কাছে বাচ্চাকে দেওয়া লাগবে, কাকে কি করা লাগবে। এখন কিন্তু আমরা অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি। যখনই দেখবো আমার বাচ্চাকে আমাকে সিগন্যাল দিচ্ছে, তখনই আমার সচেতন হওয়া উচিত। আর সহিংসতা অনেকটা এখন ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলোকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, এবং এই জন্য পর্যাপ্ত শাস্তি। এবং এই যে কিছুদিন আগের একটা ঘটনা, আমি খুব খারাপ লাগছে,
বোধহয় নেটওয়ার্কটার টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে। সরি রেবেকা আপু, আমি শুনতে পাচ্ছি না তোমাকে, পরে শুনতে চেষ্টা করব আমরা। একটু যদি আবারও শ্রদ্ধেয় ফৌজিয়া আপার কাছে আসি। আপা, এই যে আসলে দীর্ঘদিন থেকে চলে আসা ব্যাপারগুলো এখন হঠাৎ করে আমরা এই যে কোভিডকালীন সময় থেকে দেখলাম যে আবার সেটা একটু বেশি মাত্রায় বাড়লো। এটার পিছনে অনেকগুলো ইন্ডিকেটর তখন কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আপনার কি মনে হয় আপা, সারা পৃথিবীতেই ধর্ষণের মতো যে সহিংসতা সেটা বেড়েই চলেছে, যখন দেখতে পাচ্ছি আমরা নারীরা স্বাবলম্বী হচ্ছে, অর্থনৈতিক নানা রকমের অ্যাক্টিভিটিসের সাথে তাদের সম্পৃক্ততা বাড়ছে, তারপরে মানে কারণ হিসেবে আপনার কাছে কি মনে, মূল কারণ হিসেবে আপনি যদি চিহ্নিত করেন 2-3টি বিষয় সম্পর্কে যদি একটু বলেন আপা। একটা হচ্ছে আমাদের যে কালচারাল ভ্যালুসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে মানে আমরা উপরের দিকে উঠছি না। আমাদের ভ্যালুগুলোকে আমরা আমাদের কালচারাল ভ্যালুগুলোকে যে আমরা আপগ্রেড করতে পারছি তা কিন্তু পাচ্ছি না। সেটা না পারার একটা কারণ হলো কি, আমাদের দেশের ক্ষেত্রে যে আমি বলি, আমার মনে হয় আমাদের বেকারত্ব, মাদক, কোনো একটা সুস্থ সাংস্কৃতিক চর্চার জায়গা নাই, অভ্যাস নাই। সুস্থ সাংস্কৃতিক চর্চা বলতে আমরা করতে গেলে মানে প্রতিযোগিতা করছি। তারপরে আমার কাছে মনে হয় এই যে ধর্মের অপপ্রচার, ফতোয়ার নামে যে সমস্ত মহিলাদের অসম্মানজনক কথাবার্তা বলা হচ্ছে, এগুলো বন্ধ করা হচ্ছে না। সব কিছু মিলিয়ে একটা নারী বিদ্বেষী কালচার গড়ে উঠছে। নারী বিদ্বেষী ছিল, নারী বিদ্বেষী কালচার গড়ে উঠেছে, এবং এর পাশাপাশি নারী আগাচ্ছে। কাজে নারী যখন আগাচ্ছে, যখন নারী বিদ্বেষী কালচার যারা ধারণ করে তারা নারীকে পিছনে টেনে আনার চেষ্টা করছে। সেই জন্য সংঘর্ষটা আমরা এত বেশি দেখতে পাচ্ছি এখন। সেই জন্য নারীর এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। আমরা বিশ্বাস করি যে বিগত ৪৫ বছর ধরে মহিলা পরিষদ যেভাবে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথ তৈরি করেছে এবং সাথে আছে, ভবিষ্যতেও থাকবে এবং এগিয়ে নিয়ে যাবে। সত্যি খুব ভালো লাগলো আপা, অনেকগুলো বিষয় যেটা সবসময় এক ধরনের মনের ভিতরে প্রশ্নের জন্ম দেয়। তার মধ্যে একটা বড় প্রশ্ন আজকাল খুব কম দেখা যায়, এই মেয়ে তোমার পোশাক খারাপ তাই তোমাকে নির্যাতন বা সহিংসতার শিকার হতে হয়েছে। আপা ছোট করে একদম 30 সেকেন্ডের ব্যাপারে একটু শুনবো। যে শিশুগুলো ধর্ষণের শিকার হচ্ছে তাদের পোশাকের কোনো কি বিষয় ছিল? আর পোশাক, আমার পোশাক, কিন্তু যিনি সহিংসতাটা করছেন তার সচেতনতার জায়গা কোথায়, তার চোখের পোশাক কোথায়? আর বোধহয় কোনো কিছুই প্রয়োজন হয় না। অনেক ধন্যবাদ আপা। এই যে একটা বড় প্রশ্ন আসলে চলে আসলো, আমরা অনেক ধন্যবাদ জানাই আমাদের জুমে যুক্ত হওয়া বন্ধুদের, সেই সাথে আরো একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের প্রতি এবং অনেক অনেক ভালোবাসা আপা। আপনাদেরও ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকেও ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করার জন্য। অনেক ধন্যবাদ আপা। এবং আমরা বিশ্বাস করি যে প্রশ্নগুলো বারবার উঠছে, আমাদের আশেপাশে থাকা যেসব পুরুষরা এই ধরনের প্রতিহিংসা পরায়ণতা লালন করেন, নারীর প্রতি এই ধরনের বিদ্বেষ বা কুরুচিপূর্ণ মনোভাব রাখেন, তাদের মনে কি প্রশ্নগুলো একবারও জাগে না? একটু নিজেকে প্রশ্ন করবেন, একটু ভাববেন আপনি আসলেই কতখানি মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।